ওয়েলকাম টু মাই ক্লাস। একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র নবম অধ্যায় সামগ্রিক আয় ও সামগ্রিক ব্যয় থেকে আজকে আমরা সূচির মাধ্যমে সঞ্চয় রেখা এবং সঞ্চয় ও বিনিয়োগের সমতার ভিত্তিতে কীভাবে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করা যায় সেটা দেখব। এখানে খেয়াল করেন, এখানে একটা সূচি দেওয়া আছে। এদিকে খেয়াল করেন, এখানে একটা সূচি দেওয়া আছে। সূচিতে কি হচ্ছে, সামগ্রিক আয় কোটি টাকায় দেওয়া আছে, সঞ্চয় কোটি টাকা, বিনিয়োগে দেওয়া আছে কোটি টাকায়। সামগ্রিক আয় কত? প্রথমে 300, 400, 500। আয় যখন আমরা তো জানি সবকিছু কি, আমরা জানি কি সবকিছু আয়ের উপর নির্ভর করে না। আয় যত বাড়বে ভোগের পরিমাণ তত বাড়ে এবং সঞ্চয়ের পরিমাণও কি বৃদ্ধি পায়। তাহলে দেখেন, আয় যখন 300 টাকা তখন মোট সঞ্চয় কত? 50। বিনিয়োগ ছিল তখন 100। অর্থাৎ আয়ের উপরে মানুষের সঞ্চয়, ভোগ এবং বিনিয়োগ সবকিছুই নির্ভর করে। এরপরে 400 যখন হয়েছে তখন দেখেন সঞ্চয়ের পরিমাণও বাড়ছে, কিন্তু বিনিয়োগ কিন্তু সে পূর্বেরটাই। পরবর্তীতে যখন আবার 500 হয়েছে সামগ্রিক আয়, তখন মোট সঞ্চয় কিন্তু আরো বৃদ্ধি পেয়েছে এবং মোট বিনিয়োগ কিন্তু সেই পূর্বেরটাই রেখেছে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাই সূচির মাধ্যমে যে আয়ের পরিমাণ বাড়ার সাথে সাথে তার ভোগের পরিমাণ বাড়ছে, কিন্তু বিনিয়োগ সে পূর্বেরটাই বিদ্যমান রেখেছে। ক্লিয়ার? তাহলে এই সূচি থেকে উদ্দীপকের আলোকে সঞ্চয় রেখা অঙ্কন করো। তাহলে এখানে কি কি আছে? সঞ্চয় আছে, বিনিয়োগ আছে, কিন্তু চাইছে কারটা? সঞ্চয় রেখা অঙ্কন করতে চাওয়া হয়েছে। আমরা কিন্তু পূর্বের ক্লাসে শিখেছি কিভাবে সমীকরণ গঠন করে, সেখান থেকে কিভাবে সঞ্চয় সমীকরণ থেকে আবার রেখা অঙ্কন করা যায়। তাহলে আমাদেরকে পূর্বের ক্লাসে সঞ্চয় রেখা অঙ্কন করতে কি করতেছে? সমীকরণ নির্ণয় করতেছে, কিন্তু এখানে তো দেওয়া আছে সঞ্চয়ের পরিমাণ। তাহলে কি আর সমীকরণের দরকার আছে? তাহলে আমরা এখন কি করব? ডিরেক্টলি সঞ্চয় রেখা অঙ্কন করব। এটা করার জন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে উদ্দীপক হতে প্রাপ্ত। তাহলে প্রথমে আমরা কি লম্ব অক্ষে নিব সঞ্চয় রেখা, আর ভূমি অক্ষে নিব কি আয়। আমরা তো জানি যে যেটা চাওয়া হয় সেটা লম্ব অক্ষে থাকে। তাহলে লম্ব অক্ষে সঞ্চয়, আর ভূমি অক্ষে থাকবে কি আয়, যার মাধ্যমে আমরা পাবো। তাহলে আয় কত কত? 300, 400, 500। মনে করেন 100, 200, 300। এখানে 300, 400 আর হচ্ছে কত? 500। তাহলে এখন হচ্ছে 500। আর সঞ্চয় ছিল কত কত? 50। তাহলে মনে করেন এখানে 50। তারপরে ছিল কত? 100, সমান দূরত্বে 100। তারপরে ছিল কত? 150। তাহলে মনে করি এখানে 150। এখন যদি 300 সময় কত? 50। তাহলে 300 সময় হয়েছে 50। 300 সময় 50 আমি বোল্ড করে দিলাম। এখানে একটা নির্দিষ্ট বিন্দু নিলাম আমি এ। তারপরে কত? 400 সময় আছে 100। তাহলে 400 সময় আমি 100 নিলাম। এখানে একটা নির্দিষ্ট বিন্দু ধরে নিলাম বি। তারপরে 500 সময় কত আছে? 150। তাহলে 500 সময় 150। তাহলে 500 বরাবর আমি এটা টান দিব, বোল্ড করব। এটা হচ্ছে সি ধরে নিলাম। তাহলে বিন্দুগুলো আমি যোগ করে দেই, এটা বর্ধিত করি, এটাও বর্ধিত করে দেই। তাহলে এখানে এই যে আয়ের সাপেক্ষে সঞ্চয় নির্ণয় করতে গিয়ে আমি 3টা বিন্দু পেয়েছি। এই 3টা বিন্দু যোগ করে আমরা কি রেখা পেয়েছি? সঞ্চয় রেখা, যেটা আমাদের এখানে নির্দিষ্ট মানের সাপেক্ষে পেয়েছি। তাহলে আমরা এটা যোগ করে দেখা যায় এটা কি রেখা? সঞ্চয় রেখা। তাহলে আমাদের সঞ্চয় রেখা অঙ্কন করা হয়ে গেছে। এখন যদি ব্যাখ্যা বলে তাহলে কিভাবে বলা যায়? চিত্রের ভূমি অক্ষে আয়, লম্ব অক্ষে কি সঞ্চয় নির্দেশিত। এখানে দেখেন কোটি টাকায় প্রকাশ করছে। চিত্রে দেখেন আয় যখন 300 কোটি তখন সঞ্চয় কত? 50 কোটি, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। পরবর্তীতে আয়ের পরিমাণ কি বাড়ছে না কমছে? আয়ের পরিমাণ দেখেন যে বৃদ্ধি পেয়েছে। তাহলে বৃদ্ধি পেলে কি হয়? সঞ্চয়ের পরিমাণও কি বৃদ্ধি পেয়েছে। তাহলে কি কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে দেখেন। পরবর্তীতে যখন আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়ে যথাক্রমে 400 এবং 500 কোটি টাকা হয়, এবং সঞ্চয় বৃদ্ধি পেয়ে কি হয়? যথাক্রমে 100 এবং 150 কোটি হয়, যা যথাক্রমে বি এবং সি বিন্দু দ্বারা নির্দেশিত। প্রাপ্ত বিন্দু সমূহ যোগ করে আমি যে রেখা পাই বা আমরা যে রেখা পাই সেটা উদ্দীপকের আলোকে অঙ্কিত সঞ্চয় রেখা। তাহলে এখানে যেটা চাওয়া হয়েছিল যে সঞ্চয় রেখা অঙ্কন করেন, তাহলে সঞ্চয় রেখা অঙ্কন করা হয়েছে। এবার পরবর্তী প্রশ্নটা দেখেন, উদ্দীপকের আলোকে রেখা চিত্রের মাধ্যমে ভারসাম্য আয়স্তর। তাহলে ভারসাম্য আয়স্তর এখানে কিভাবে প্রকাশ করা যায়? এবার খেয়াল করেন, আমরা ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করতে গিয়ে কতগুলো সূত্র পেয়েছিলাম? সূত্র কয়েকটা লিখি। হ্যাঁ, 3টা সূত্রগুলো লিখি। y is equal to c plus i plus g plus x বার। এটার বিপরীতে কি থাকতে পারে? y is equal to c plus i plus g plus x minus m। এই যে এটা হচ্ছে 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র কি ছিল? এটা যদি 1 নম্বর লিখি, 2 নম্বর সূত্র কি ছিল? s is equal to i, সঞ্চয় এবং বিনিয়োগের সমতার ভিত্তিতে ভারসাম্য জাতীয় আয় নির্ণয়। আবার আমরা আয় কে কিভাবে লিখতে পারি? y is equal to c plus s, এটা। অথবা আমি ডিরেক্টলি লিখে দিতে পারি কি
সঞ্চয় বের করতে পারি এখান থেকে ওয়াই মাইনাস সি। তাহলে আমাদের খেয়াল করেন, তাহলে আমাদের ভারসাম্যের সূত্রগুলো বের করতে গেলে ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস, অথবা এই যে এই দুইটা সূত্র এখান থেকে এই যে এই দুইটা সূত্র বের করতে পারি ওয়াই, অথবা সঞ্চয় এবং বিনিয়োগের সমতার ভিত্তিতেও ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করা যায়। এখন উদ্দীপকে যদি আমরা তাকাই আর যদি এখানে রেখাচিত্রের মাধ্যমে ভারসাম্য আয় স্তর, তাহলে আয় স্তরের সূত্রের দিকে যদি আমরা এখন তাকাই তাহলে এখান থেকে কোন সূত্রটা প্রয়োগ করতে পারি বলে মনে হয়? 1 নাম্বার, 2 নাম্বার, নাকি যে লাস্টে যে লিখছে ওয়াই প্লাস সি এস, এটা কোনটা আমরা নির্ণয় করতে পারি বলেন তো? 2 নম্বরে এস ইজ ইকুয়াল টু আই, তার মানে কি উদ্দীপকের রেখাচিত্রের মাধ্যমে ভারসাম্য আয় স্তর, আয় কত দেওয়া আছে? 300, 400, 500। আর এখানে কি আয় স্তর বের করতে কি লাগে? সঞ্চয় এবং বিনিয়োগ লাগে, যেখানে সঞ্চয় এবং বিনিয়োগ পরস্পর সমান। তাহলে এস ইজ ইকুয়াল টু আই, তাহলে এখানে সঞ্চয় দেওয়া আছে, এর পাশাপাশি কি বিনিয়োগ দেওয়া আছে। তাহলে যেখানে সঞ্চয় এবং বিনিয়োগ পরস্পর সমান, এই যে দেখেন 400 কোটি টাকা আয়ে সঞ্চয় এবং বিনিয়োগ পরস্পর সমান, তাহলে এখানে গিয়ে আমরা কি ভারসাম্য আয় স্তর নির্ণয় করতে পারি। এখন এখানে দেখেন, যদি আমি সঞ্চয় এবং বিনিয়োগের সমতা রাখি, তাহলে পূর্বের চিত্রটা যদি খেয়াল করি তাহলে এখানে কার প্রয়োজন আছে? শুধু রেখা তো আগেরটাই হবে সঞ্চয়ের, তাহলে এখানে কার প্রয়োজন হবে? এখানে বিনিয়োগের প্রয়োজন হবে। তাহলে বিনিয়োগের রেখাটা অঙ্কন করলে হবে। আমি শর্টকাটে করে ফেলি, আগের পূর্বে যে এই চিত্রটা আবার তুলতে হবে, আমি না লিখে ডিরেক্টলি এখানে লিখে দিলাম যে এটা ঘ। মনে করেন এটা আমি অঙ্কন করে ফেলেছি, আপনাদের অঙ্কন করতে হবে। এখন এটার মধ্যে আমি দেখিয়ে দেই, তাহলে এটা কি হয়? বিনিয়োগের প্রয়োজন। বিনিয়োগের প্রথম কত ছিল? 300 সময় কত ছিল? 100। 400 সময় ছিল 100। 500 সময় ছিল 100। তাহলে 300 সময় কত? 100। এই যে 300 থেকে এই যে 100। তারপর কত ছিল? 400 সময় 100। 500 সময় কত? 100। তাহলে এটা বর্ধিত করে দিলাম, এটা ডান দিকে যাচ্ছে, একটু বর্ধিত করে আই ইজ ইকুয়াল টু কি দিয়ে দিলাম? 100। তাহলে এখন খেয়াল করেন, এখানে 3টা নির্দিষ্ট বিন্দু পেয়েছি না? মনে করেন এখানে এটা আই প্রাইম ধরলাম, এটা তো বি দেওয়া আছে আগের, এটা সি প্রাইম ধরলাম। তাহলে এই যে আবার 3টা বিন্দু পেয়েছি না? তাহলে এখানে লিখতে পারি না আমরা যে যখন সামগ্রিক আয় 300 কোটি টাকা, তখন বিনিয়োগের পরিমাণ কত? 100 কোটি, যা এ প্রাইম বিন্দু দ্বারা নির্দেশিত। পরবর্তীতে সামগ্রিক আয় বৃদ্ধি পেয়ে যথাক্রমে 400 এবং 500 কোটি টাকা হলে বিনিয়োগ কি পূর্বেরটাই বিদ্যমান রয়েছে, অর্থাৎ 100, যা বি এবং সি প্রাইম দ্বারা নির্দেশিত। প্রাপ্ত বিন্দু সমূহ যোগ করে যে রেখা পায় সেটা কি বিনিয়োগ রেখা না? তাহলে এই চিত্রের মধ্যে সঞ্চয় এবং বিনিয়োগ কোন বিন্দুতে টাচ করছে একসাথে? হ্যাঁ, বি বিন্দুতে। এই যে দেখেন বি বিন্দুতে তারা পরস্পর টাচ করছে। তাহলে এখানে ভারসাম্য জাতীয় আয়, তাহলে ভারসাম্য জাতীয় আয় কত আসছে? তাহলে ভারসাম্য জাতীয় আয় 400। এই যে দেখেন, তাহলে তখন বিনিয়োগ হচ্ছে 100 এবং সঞ্চয় হচ্ছে 100, যা আমরা সূচির মাধ্যমে দেখতে পাই। তাহলে আমরা বলতে পারি যখন সঞ্চয় এবং বিনিয়োগ পরস্পর সমান হয় সেখানে কি হবে? ভারসাম্য জাতীয় হবে। ভারসাম্য জাতীয় হয় কি? 400 কোটি টাকা। ক্লিয়ার এখন এতটুকু? তাহলে আমরা এখন এই যে এটা যে উদ্দীপক রেখাচিত্রের মাধ্যমে ভারসাম্য আয় স্তর নির্ণয় করতে পেরেছি। তাহলে আমরা এইভাবে বলতে পারবো এখন। তাহলে আমরা হ্যাঁ এটা লিখে দিবেন। এখানে তো আমি অনেক লেখা লিখি নাই, আগের মতোই চিত্রে ব্যাখ্যা করবেন যে ভূমিঅক্ষে আয়, লম্বকে সঞ্চয় দেওয়া হয়েছে, সেই যে গয়ের মধ্যে যেভাবে ব্যাখ্যা করছি এইভাবে ব্যাখ্যা দিয়ে পরবর্তীকালে যে বিনিয়োগের যে কথাটা আছে এটা উল্লেখ করে দিয়ে আমরা সমাধান টেনে দিব যে উদ্দীপকের আলোকে রেখাচিত্রের মাধ্যমে ভারসাম্য আয় স্তর হচ্ছে কত? 400 কোটি টাকা, যেখানে সঞ্চয় এবং বিনিয়োগ পরস্পর সমান। ক্লিয়ার? তাহলে আমি বুঝাইতে পারছি? এই ক্লাসে প্রথমে আমরা শিখেছি সমীকরণ কিভাবে গঠন করে, পরবর্তীতে সূচি এবং সূচি থেকে চিত্র। এই ক্লাস থেকে আমরা একটা চিত্র অঙ্কন করে আবার কিন্তু বলতে পারি। দেখেন এখানে একটা চিত্র অঙ্কন করেছে, দেখেছেন? সেখানে দেখেন কি লেখা আছে? উদ্দীপকের আলোকে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো। অর্থাৎ পূর্বের ক্লাসে আমরা যেভাবে কি করেছি? সঞ্চয় সমীকরণ করেছি, সূচি নির্ণয় করেছি এবং চিত্র অঙ্কন করেছি। এখানে কিন্তু ডিরেক্টলি চিত্র দেওয়া আছে। এই চিত্র থেকে বলা হয়েছে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করেন। আমরা আগে সমীকরণ থেকে ভারসাম্য জাতীয় নির্ণয় করেছি, এখানে ডিরেক্টলি কি বলছে? চিত্র থেকে। তাহলে আপনি যদি সমীকরণগুলো জানা থাকে বা পারেন, তাহলে সেই ক্ষেত্রে এখানে কিন্তু চিত্র থেকে ডিরেক্টলি বলতে পারবেন। এই রিমি, অ্যাটেনশন প্লিজ, খেয়াল করেন। এই যে সমীকরণে এদিকে কি দেওয়া আছে? এস এবং আই। আমি ডিরেক্টলি লিখেছি এস আই মানে সঞ্চয় এবং বিনিয়োগ। পরবর্তীতে কি লিখেছি? ভূমিঅক্ষে আয়। এখন দেখেন এখানে এটা কি রেখা? এটা এই যে 100, এটা কার মান দেওয়া আছে? আই মানে বিনিয়োগের মান দেওয়া আছে। আর এই যে রেখাটা সেটা সঞ্চয়ের মান দেওয়া আছে। খেয়াল করেন, এই যে ইকুইলিব্রিয়াম ই বিন্দু দেওয়া আছে, এই ই বিন্দুতে কি সঞ্চয় এবং বিনিয়োগ পরস্পর কি সমান। এই বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে কি ভারসাম্য জাতীয় আয়। তাহলে আমরা এখানে বলতে পারি ভারসাম্য জাতীয় কত? 400, যেখানে সঞ্চয় এবং বিনিয়োগ পরস্পর কি হয়েছে? সমান হয়েছে। আর এই বিন্দু হচ্ছে ই বিন্দু, অর্থাৎ ভারসাম্য বিন্দু হচ্ছে এখানে ই। ক্লিয়ার এখন এতটুকু?
তাহলে আমাদের সমীকরণ যদি নাও দেওয়া থাকে, এরকম ডিরেক্টলি চিত্র থাকে, চিত্র থেকে আমাদের জানা থাকলে আমরা কিন্তু বলতে পারবো। যেমন এখানে আমরা জানি কি এস ইজ ইকুয়াল টু আই, অর্থাৎ সঞ্চয় এবং বিনিয়োগের সমতার ভিত্তিতে ভারসাম্য জাতীয় আয় নির্ধারিত হয়েছে এখানে। তাহলে এটার ব্যাখ্যা দিতে হবে। পরবর্তীতে দেওয়া আছে বিনিয়োগ। হ্যাঁ, না এখানে কোনো অঙ্ক দরকার নাই, এখানেও তো অঙ্ক দরকার নাই, এখানে তো চিত্র বলা হয়েছে, খালি নির্ণয় করতে ব্যাখ্যাটা চাওয়া হয়েছে। তাহলে আমরা ব্যাখ্যাটা দিয়ে দিব। পরবর্তীতে দেখেন, বিনিয়োগ বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয় আয়ের কিরূপ পরিবর্তন হবে। আমরা যেমন পূর্বে শিখছিলাম নির্দিষ্ট মানের পরিবর্তন হলে ভারসাম্য জাতীয় আয়ের পরিবর্তন হয়। সেখানে বিনিয়োগ হইতে পারে, সরকারি ব্যয় হইতে পারে, অথবা কি হইতে পারে, মনে আছে সরকারি ব্যয় দ্বিগুণ হলে, বিনিয়োগ দ্বিগুণ হলে, অথবা হ্রাস পেলে, বৃদ্ধি পেলে, এইভাবে কথাগুলো লেখা ছিল না। এখানে ঠিক এইভাবেই বিনিয়োগ বৃদ্ধি পেলে, কিন্তু কি বলছে নির্দিষ্ট করে কত বৃদ্ধি পেলে আমার মন মতো। তাহলে তাহলে আমাকে কি করতে হবে, পূর্বের যে বিনিয়োগটা আছে, পূর্বের বিনিয়োগটা আমাকে প্রথমে কি করতে হবে, মনে রাখতে হবে। তাহলে পূর্বের বিনিয়োগ এখানে কত আছে, এই যে 100। গুড, এই 100 থেকে কি হচ্ছে বলছে বৃদ্ধি পেলে, তাহলে বাড়তে হবে। যদি বলতো হ্রাস পেলে তাহলে কমতে হবে। এখন কত বাড়বো এটা আমার উপর ডিপেন্ড করবে। আর আমরা সবসময় মনে রাখবো, যদি 100 থাকে আমরা 50 করে বাড়বো, অথবা 100 করে বাড়বো, 100 পরে 100, 200 এইভাবে যাব। আর যদি মনে করেন আমি 50 করে নিব, তাহলে 100 আছে, তাহলে পরে হবে কত, 150। এখন যদি আমি এটা চিত্রের মাধ্যমে দেখিয়ে দিই যে বিনিয়োগ বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয়ের কিরূপ পরিবর্তন হয়, চিত্রের মাধ্যমে দেখাতে পারি না? আচ্ছা, তাহলে আমরা এখন চিত্রের মাধ্যমে দেখবো। তাহলে এখন চিত্রে যদি আমরা অঙ্কন করি, বিনিয়োগের পরিমাণ কি বৃদ্ধি করবো, মনে করেন আমি 100 বৃদ্ধি করলাম, এখানে মনে করেন 100 নিলাম, তাহলে এখানে এই বরাবর বিনিয়োগ রেখাটা হবে না? তাহলে এখানে 100 নিলে এটা কত হবে, আর 100 থাকে, তাহলে এটা 200 হয়ে যায়। তাহলে আই ইজ ইকুয়াল টু কি হবে, 200। এবার খেয়াল করেন, এখানে এই যে নতুন আর একটা বিন্দু হয়েছে না, ভারসাম্য, দেখেন বুঝতে পারছেন কিনা, সঞ্চয় এবং বিনিয়োগ পরস্পর ছেদ করছে না। তাহলে এখন এখানে যদি E1 লিখলাম, তাহলে এখানে কি লিখলাম, E1। তাহলে সঞ্চয় এবং বিনিয়োগ যদি এখানে লিখি, তাহলে কি হয়, ভারসাম্য হয়। কিন্তু এখানে কি কত দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে? যেহেতু আমাদের অঙ্ক করে বের করতে হয় নাই, তাহলে আমরা নির্দিষ্ট একটা মান লিখে দিলাম। মনে করেন এখানে কত হয়েছে, 400, এখানে মনে করেন 500, তাহলে এখানে মনে করেন কত হইলো, 600, তাহলে আমি এইটা ধরলাম 600। তাহলে এখানে কি বিনিয়োগের পরিমাণ, এই যে বৃদ্ধি যখন করেছি তখন কি জাতীয় আয় কি বাড়ছে না? তাহলে জাতীয় আয় কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা বলতে পারি বিনিয়োগের পরিমাণ যদি বৃদ্ধি করি, তাহলে ভারসাম্য জাতীয় আয় কি হবে, বৃদ্ধি পাবে। কত বৃদ্ধি পেয়েছে, এখন মনে করেন 600 হয়েছে, আগে কত ছিল, 400। তাহলে এটা আমরা লিখে দিতে পারি, বর্তমান হচ্ছে কত, 600, আর পূর্বের ছিল 400, তাহলে ডিফারেন্স কত, 200। তাহলে এই যে 200 কোটি টাকা কি হয়েছে, বৃদ্ধি পাইছে না? যেহেতু টাকার অঙ্কে দেওয়া আছে, এটা কোটি টাকায় দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি ভারসাম্য জাতীয় বৃদ্ধি পেয়েছে। কার কারণে, বিনিয়োগ বৃদ্ধির কারণে। আর যদি বিনিয়োগটা হ্রাস হইতো, তাহলে কি নিচের দিকে চলে আসতো না? তাহলে 100 থেকে নিচে আসতাম, মনে করেন 50 নিয়েছি তখন, এটা যদি এদিকে ভূমি অক্ষ বরাবর দিয়ে দিচ্ছি, আই ইকুয়াল টু কত এখন হবে, 50। তাহলে আমি যদি 50 লিখি, তাহলে এখানে সঞ্চয়ের বিনিয়োগ টাচ করছে কি এই জায়গায় না? তাহলে E2 লিখলাম এখানে, এখানে বরাবর যদি টান দেয়, তাহলে এটা কি 300 বরাবর আসছে না? তাহলে পূর্বে ছিল কত, 400, আর এখন কত হয়েছে, 300। তাহলে এখন কি এটা হ্রাস পেয়েছে না? তাহলে বিনিয়োগের পরিমাণ হ্রাস পেলে জাতীয় আয় কি হয়, হ্রাস পায়। তাহলে এখন যদি কখনো প্রশ্ন করে বৃদ্ধি এবং হ্রাস, তাহলে আমরা উত্তরটা দিতে পারবো না। তাহলে আমরা এখানে কি চিত্র থেকে কি দেখতে পেলাম, যদি সমীকরণ নাওয়া দেওয়া থাকে, সূচি নাওয়া দেওয়া থাকে, চিত্রের মাধ্যমেও আমরা কি ভারসাম্য জাতীয় আয় প্রকাশ করতে পারি। তাহলে এটা জানার জন্য আমাকে প্রথমে কি জানতে হবে, ভারসাম্য জাতীয় যে সূত্রগুলো আছে, প্রথমে দুইটা সূত্র, অর্থাৎ এই যে এই সূত্রটা এবং এস ইজ ইকুয়াল টু আই, এই দুইটা সূত্র মনে রাখতে হবে। পাশাপাশি সঞ্চয় কিভাবে নির্ধারণ করে সেটাও খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? কারণ সঞ্চয় যদি না দেওয়া থাকে, তাহলে সঞ্চয়টা আমাকে বের করে নিতে হবে না? তাহলে এইটার মাধ্যমে আমি সঞ্চয় বের করে নিব। ক্লিয়ার? তাহলে আমরা আজকের ক্লাসে কিভাবে সঞ্চয় সমীকরণ অথবা বিনিয়োগ থাকলে সঞ্চয় এবং বিনিয়োগের সমতার ভিত্তিতে ভারসাম্য জাতীয় নির্ণয় করা যায়, অথবা চিত্র থাকলে কিভাবে এটা নির্ণয় করা যায়, অথবা হ্রাস বৃদ্ধি পেলে বিনিয়োগের পরিমাণ, সেই ক্ষেত্রে ভারসাম্য জাতীয়ের কি পরিবর্তন হয়, সেটা আমরা জানতে পেরেছি। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন সবাই। তাহলে পরবর্তী ক্লাস দেখার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।